আমরা চলে এসেছি ডানলপের ওঙ্কারনাথ মিশনে। আজ ওঙ্কার পঞ্চমী। গত 3 দিন ধরে 15, 16 এবং 17, আজকে 17 তারিখ মঠে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আজ ওঙ্কারনাথের 134তম জন্মদিবস ও আবির্ভাব দিবস। আমরা পেয়ে গেছি মঠের অধ্যক্ষ এবং মহারাজ বিট্টল মহারাজ কাছে। তার কাছ দিয়ে শুনে নেব যে মঠের মনে আজ থেকে 134 বছর ঠাকুররা দেহ চলে যায়, কিন্তু ঠাকুর থেকে যায়। ঠাকুররা কোনোদিন হয় না। 34 বছর আগে আবির্ভাব জন্ম হয়েছিল। আজকে 134 বছর পরেও ঠাকুরকে সবাই মনে রেখেছে। মনে হয় ঠাকুরের যদি কিছু স্মৃতিচারণের কথা বলে। প্রথম কথা হচ্ছে, এই যে ঠাকুর সাধারণ ঠাকুর নয়, ঈশ্বর পুরুষ। যেমন রামকৃষ্ণদেব, ঠিক যেমন মহাপুরুষ এদের সঙ্গে তুলনা করা যায়, এরা সব মহাপুরুষ নয়, এরা অবতার পুরুষ। এইটা বিরাট পার্থক্য। যুগে যুগে আসে, যুগে যুগে আসেন এবং জগৎ কল্যাণের জন্য আসেন। যে সময় জগৎ কল্যাণে যা প্রয়োজন হয়, যেটা করার প্রয়োজন হয়, এদের যুগ প্রবর্তক বলে, যুগত্রাতা বলে। সেই যুগকে ঠিক জায়গায় নিয়ে আসবার জন্যে এদের আবির্ভাব হয়। ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছে। ঠাকুরের সময় আধ্যাত্মিকতার মধ্যে যে মালিন্য আসে, সেই সময় ঠাকুর এসে ভারতের ধর্মকে সুস্থির করেন। যেমন আহার বিষয়ে তেমন কোনো নিবন্ধন তেমন ছিল না, অনেক মহাপুরুষও বলেননি। ঠাকুর সেটা বলেছেন যে আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধুবাস্মৃতি। আহার যদি শুদ্ধ হয় তবে প্রাণ শুদ্ধ হয়। আহার শুদ্ধ হলেই প্রাণ মন শুদ্ধ হয়। প্রাণ মন শুদ্ধ হলেই ঈশ্বরের ধ্রুবা স্মৃতি চায়, অখণ্ড স্মৃতি, যে আমাদের থাকে না, আমরা ভুলে যাই ঠাকুরকে, ঈশ্বরকে, অধ্যাত্ম পদকে। এইটা কেবলমাত্র আমরা যদি আহারটা ঠিকভাবে শুদ্ধ রাখতে পারি, তার দ্বারাই অনেকটাই আমরা এগিয়ে যাই। তাই ঠাকুর সেটা জোর দিয়েছিলেন। আমার একটা ছোটবেলার স্মৃতিচারণের কথা মনে পড়ছে। বলো। তখনকার দিনে পূর্ব বাংলা ছিল। ঠাকুরের জন্মস্থানটা কোথায় যদি আমি একটু জানতে পারতাম, আমি তো জানি না। ঠাকুর খাস পশ্চিমবঙ্গের লোক, হুগলি। আচ্ছা, হুগলি জেলা ত্রিবেদীর কাছে ঠাকুরের বাড়ি। জন্ম আর একটু কাছেই কেওটা বলে জায়গা আছে, ওই এর কাছাকাছি, ব্যান্ডেলের কাছে। ঠাকুর যে প্রদক্ষিণ করে করে সারা পৃথিবীতে প্রদক্ষিণ করে ঠাকুর ওঙ্কারনাথ মিশন, ওঙ্কারনাথ মানে নাথ, সবার সেবা করেছেন। এই ব্যাপারটা নিয়ে ঠাকুর যে প্রচুর দীক্ষা দিয়ে প্রচুর মানুষকে আলোকিত অনেক। আচ্ছা, বলছি, ভালো প্রশ্নই করেছো। এর উত্তর হচ্ছে, যেমন সমস্ত নদ নদী গিয়ে সমুদ্রে পড়ে আর তার গতি নেই, সব সমুদ্রে গিয়ে পড়বেই, তেমনি সমস্ত মন্ত্র গিয়ে ওঙ্কারে পড়ে। এটা ঠাকুরের বিরাট থিওরি এবং প্র্যাকটিস দেখিয়ে দিয়েছেন। ওঙ্কার জপ করতে করতে, অন্য জপ করতে করতে শেষে ওঙ্কার এসে যাবে, অন্য মন্ত্র থাকবে না। তাকে বলে মন্ত্র লয়। রাম রাম করো, কৃষ্ণ কৃষ্ণ করো, কালী কালী করো, দুর্গা দুর্গা করো, ওই মন্ত্র আর থাকবে না। ওই মন্ত্র এসে যাবে ও ও ও ও। এটা আগে বললাম থিওরিতে দেখিয়েছেন, প্র্যাকটিসে দেখিয়েছেন। অনেক বড় বড় সাধু মহাত্মা বা ঠাকুরেতে যারা এসেছেন, উচ্চ স্তরের যারা এগিয়েছেন, তারা এটা পেয়েছেন। তাদের বলা হচ্ছে মন্ত্র লয় অবস্থা। তাদের মন্ত্র আর থাকে না, ওঙ্কার এসে যায়। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ কালী কালী থাকবে না, করতে গেলেই ওম 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 ওম। এইটা ঠাকুরের বিরাট অবদান। একে বলে মন্ত্র লয় অবস্থা, এবং সাধনার উচ্চ অবস্থাতেই এটা হয়, সবার হয়। এই যে আজকে ডানলপে এটা ঠাকুরের প্রধান কার্যালয়, এরকম পশ্চিমবঙ্গের ঠাকুরের আমি প্রিয়নাথদার কাছে শুনেছিলাম 100-র ওপরে আপনাদের মন্দির আছে। হ্যাঁ, গোটা ভারতে আছে।
পশ্চিমবঙ্গে ওটা বলা যাবে না, অনেকটাই আছে, কিন্তু গোটা ভারতে 100-র উপরই হবে, এটা বলা যেতে পারে জোর করি। হিমালয় থেকে কন্যাকুমারী, জগন্নাথপুরী থেকে দ্বারকাপুরী, সব জায়গায় বিস্তার। নিয়ে আসবেন ঠাকুর। যেমন ঠাকুরের ছোটবেলায় যে অলৌকিক দু একটা যে ঘটনা, যে ঠাকুর এখানে এক ভদ্রলোকের সঙ্গে আজকে আলাপ হলো, তার সঙ্গে আমি হলো সে বনগায় ঠাকুর একবার তিনি আমার সঙ্গে স্মৃতিচারণ করতে করতে কেঁদেই দিলেন যে রাত্রির হয়ে গেছে, বনগায় ঠাকুর ছোটবেলায় 8 বছর বয়স, ওনার 60 কাছাকাছি বয়স, আজকেই আলাপ হলো। এই ঠাকুরের একটা অলৌকিক ঘটনা বললো যে একটা রাত হয়ে গেছে, সেখানে তোনার যাবেন, এক দোকানদার বলছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে, দেখুন ঠাকুরের লীলা কেমন, সেখানে তাকে মিলিয়ে দিল ঠাকুর তার সঙ্গে। এটাই একটা দেখলাম অলৌকিক ঘটনা। আপনার যদি কিছু স্মৃতিচারণ থাকে, আপনি তো খুব সংস্পর্শে আমার কি বলবো, আমার সব জীবনটাই ঠাকুরের লীলা। ঠাকুরের কৃপাতেই পড়াশোনা নিয়ে গিয়েছিলাম। ঠাকুর বলেছিলেন তুমি প্রতিদিন ভালো করে জপ করো, গায়ত্রী করো, তুমি পরীক্ষায় ফার্স্ট হবে। আমি তখন অনার্স নিয়ে পড়ছি আসানসোল বিবি কলেজে, ইংরেজি অনার্স নিয়ে পড়ছি। তখন ঠাকুর বলে দিলেন যে তুমি এই ঠাকুরের নাম জপ করো, গায়ত্রী জপ করো, ভালো করে তুমি পরীক্ষায় ফার্স্ট হবে, জোরদার এগুলো করো। আমার অধ্যাপক ছিলেন, ওই যে ছবিটা দেখছেন, এই উনি আমার ইংরেজির অধ্যাপক ছিলেন, ইউনিভার্সিটির বড় অধ্যাপক ছিলেন, নাম হচ্ছে অধ্যাপক সরেন্দ্র চক্রবর্তী, হ্যাঁ, ভবানন্দ দেব। ওকে গিয়ে বললাম ঠাকুর যে বলছেন ভালো করে গায়ত্রী করো, পরীক্ষায় ফার্স্ট হবে, এর পেছনে যুক্তিটা কি, হোয়াট ইজ দি লজিক? আমরা এই যুগের লোক, আমরা লজিক চাই। তখন তিনি বললেন হাউ লং ইউ রিড ডাজ নট ম্যাটার, হাউ ইউ রিড ম্যাটার্স। এসছেন মুর্শিদাবাদের অন্তর্গত জঙ্গিপুর থেকে। হ্যাঁ, মহান ভক্ত হলে এত দূর থেকে সকালবেলা আসা সম্ভব না। আমি এসেছি কালকে। আচ্ছা কালকে এসেছি, মেয়ের বাড়ি আছে এখানে, আচ্ছা, ঠাকুরের জন্মদিন হিসাবে এখানে এসেছি আজকে। কি একটা বলছিলেন যে জঙ্গিপুরে ঠাকুরের কি আছে নাকি? বিমল কৃষ্ণ মঠ, আচ্ছা ঠাকুরেরই বিমল কৃষ্ণ মঠ অনেকটা জায়গা নিয়ে আছে, কিন্তু আমাদের সমাজে ওই জঙ্গিপুরে? জঙ্গিপুর রঘুনাথগঞ্জ, আচ্ছা, রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জের মধ্যে পড়ছে। আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরটা ওপার নদীর, এপারে হলো রঘুনাথগঞ্জ। মাঝখানে আছে। রঘুনাথগঞ্জেই আশ্রমটা, বিমল কৃষ্ণ মঠ। তো বিমল কৃষ্ণ মঠ আমি দীক্ষা নিয়েছি 75 সালে। আচ্ছা, 75 সালে ওঙ্কারনাথে দীক্ষিত, আমি ওখানে দীক্ষা নিয়েছিলাম জঙ্গিপুরেই। তা বিমল কৃষ্ণ মঠেও তো আপনার জঙ্গিপুরে যেখানে বাড়ি, যাতায়াত আছে। হ্যাঁ, ওখানে আজ উৎসব তো। হ্যাঁ, তা ঠাকুর সম্বন্ধে কতটা কি জেনেছেন? যদি ঠাকুরের কিছু বলেন তো ভালো হয়। না, আমি কিছু বলতে পারবো না। ঠাকুর অনেক দিয়েছে আমাকে, অনেক দিয়েছে। আমার দুটো মেয়েরা খুব ভালো আছে, আমি ভালো আছি। আজকে যে এই যে মেয়ের বাড়ি এসে আজকে ঠাকুরের 134তম জন্মদিবস উপলক্ষে মঠে এসেছেন, কিরকম নিজেকে কেমন লাগছে? ভাগ্যবান মনে হচ্ছে নিজে এসে আসতে পেরে তো ভালো লাগছে। আপনার নাম? সনৎ কুমার দাস।